সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে গতদিনের ধারাবাহিকতায় যে টপিকটি নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সেটিরই বাদবাকি অংশ তোমাদের জন্য আলোচনা করব, অর্থাৎ চেঞ্জিং ন্যারেটিভ স্টাইল, ন্যারেশন। তোমরা গত ক্লাসের যেগুলো আমরা আলোচনা করেছিলাম নিশ্চয়ই বাসায় দেখেছো, এবং সেটার বেশ কিছু অংশ আলোচনা বাদ ছিল। আজকে সেইটা আমরা আলোচনা করছি। প্রথমে সেদিন আমি বলেছিলাম যে আমরা গতদিন টেন্স পরিবর্তন শিখেছি, পার্সন পরিবর্তন শিখেছি, এবং বলেছিলাম যে বেশ কিছু শব্দ পরিবর্তন হয়। সেই শব্দগুলোই আজকে প্রথমে আমি এখানে আলোচনা করছি। দেখো, এখানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট লিখে রেখেছি আমি। ডাইরেক্ট স্পিচে অনেক সময় টুডে শব্দটি ব্যবহার করা হয়। যদি ডাইরেক্ট স্পিচে টুডে থাকে, সেটি ইনডাইরেক্ট করার সময় পরিবর্তিত হয়ে দ্যাট ডে বসে। যদি টুমরো থাকে, টুমরোটি পরিবর্তন করে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারবো। যদি ডাইরেক্ট স্পিচে ইয়েস্টারডে শব্দটি ব্যবহার করা হয়, যেটি পাস্ট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে, সেটিকে পরিবর্তন করে আমরা দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর আমরা ব্যবহার করতে পারবো। এছাড়াও লাস্ট শব্দটি অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে পাস্ট টেন্সের ক্ষেত্রে। লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, অনেক কিছুই। সেই ক্ষেত্রে যদি লাস্ট প্লাস আমি নাইট, উইক, মান্থ সব লিখে রেখেছি, সেক্ষেত্রে আমরা পরিবর্তন করে দ্য প্রিভিয়াস নাইট অথবা দ্য প্রিভিয়াস উইক, দ্য প্রিভিয়াস মান্থ যে কোনো একটি আমরা লিখতে পারবো। এছাড়াও অনেক সময় ডাইরেক্ট স্পিচের স্যার শব্দটি ব্যবহার করা হয়। স্যার শব্দটি যদি ব্যবহার করা হয়, সেটি পরিবর্তন করে আমরা রেসপেক্টফুলি, পোলাইটলি অথবা উইথ রেসপেক্ট যে কোনো একটি তোমরা ব্যবহার করতে পারো। যদি স্যার, ম্যাডাম এই ধরনের কোনো কিছু লেখা থাকে ডাইরেক্ট স্পিচে, সেটি পরিবর্তন করে আমরা রেসপেক্টফুলি, পোলাইটলি অথবা উইথ রেসপেক্ট যে কোনো একটি ব্যবহার করতে পারবো। অনেক সময় সরি শব্দটি থাকে। সরি শব্দটি থাকলে আমরা সেখানে অ্যাপোলোজাইজড শব্দটি ব্যবহার করব। সরি থাকলে আমরা সেখানে ব্যবহার করব হলো অ্যাপোলোজাইজড। তবে কোনো কোনো ক্ষেত্রে সরি যদি তুমি লেখো তাতেও সমস্যা হবে না। হেন্স থাকলে সেটিকে চেঞ্জ করে আমরা দেন্স করব। যদি হেয়ার থাকে, এখানে একটু দেখো, যদি হেয়ার শব্দটি থাকে সেটি দেয়ার হবে। তবে যখন হেয়ার দ্বারা কোনো নির্দিষ্টভাবে কোনো জায়গার উল্লেখ থাকবে, যে হেয়ারের পরে কোনো জায়গার নাম রয়েছে, কোনো জায়গার উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে হেয়ারটি পরিবর্তিত হয়ে দেয়ার হবে। এরপরে যেটি বহুল আলোচিত সেটি হলো কাম। কাম থাকলে আমরা জানি যে গো করতে হয়। কাম থাকলে সেটি ইনডাইরেক্ট স্পিচে এসে গো হবে। তবে কাম দ্বারা যদি বোঝায় যে সেই আসার কাজটি আগে হয়ে গিয়েছে, কমপ্লিট হয়েছে, তাহলে আর সেটি পরিবর্তন হয় না। অথবা কেউ নিজে এসেছে যদি বলে আই কাম হেয়ার, যদি কেউ নিজে এসেছে বোঝায়, সেক্ষেত্রেও কাম পরিবর্তন হবে না। কিন্তু কাউকে তুমি যেতে বলছো, কাজটি করতে বলছো, জায়গা পরিবর্তন করতে বলছো, সেই ক্ষেত্রে কাম শব্দটি পরিবর্তিত হয়ে গো হবে। এছাড়া যদি ইট থাকে, ইটের সাধারণত পরিবর্তন হয় না, আমরা জানি থার্ড পারসন, এটির পরিবর্তন হবে না। কাজে ইট শব্দটি থাকলে সেটি পরিবর্তন হবে না। এই শব্দগুলো সবগুলোই ইনডাইরেক্ট করার সময় আসলে আমাদেরকে খেয়াল করতে হবে। অনেক সময় ডাইরেক্ট স্পিচে দিসের ব্যবহারটি আমরা দেখতে পারি। দিস পরিবর্তনেরও কিছু নিয়ম রয়েছে। দেখো, এখানে আমি 3টি সেন্টেন্স লিখেছি। দিসের ব্যবহার, দিস মূলত 3ভাবে ব্যবহার হয়। অনেক সময় দিস প্লাস টাইম থাকে। ডাইরেক্ট স্পিচে দিসের পরে যদি সময় থাকে, যেরকম আমি এখানে একটি লাইন লিখে রেখেছি, আই অ্যাম লিভিং ঢাকা দিস মর্নিং। দিসের পরে যদি টাইম থাকে, এই ধরনের কোনো সেন্টেন্স যদি ডাইরেক্ট স্পিচে থাকে, সেই ক্ষেত্রে দিসটি পরিবর্তন হবে হলো দ্যাট হিসাবে। দ্যাট প্লাস টাইম, দ্যাট প্লাস টাইম। দিস প্লাস টাইম যদি ডাইরেক্ট স্পিচে থাকে, ইনডাইরেক্ট স্পিচে সেটি করতে হবে হলো দ্যাট প্লাস টাইম। অনেক সময় দিসটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে। দিস যখন বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, সেটি কীরকম হবে? দেখো, আমি একটি সেন্টেন্স লিখেছি, হি সেড আই গেভ হিম দিস শার্ট। তাহলে এখানে এই দিস শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে ডাইরেক্ট স্পিচে যদি আমরা দেখি দিস শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, সেটি ইনডাইরেক্ট যখন আমরা করব, তখন সেই দিসটি পরিবর্তন হবে হলো দা হিসেবে। তখন দিসটি পরিবর্তন হবে দি হিসেবে। ঠিক আছে? যেরকম দিস ম্যান, দিস সামথিং, কোনো জিনিস থাকতে পারে। দিস প্লাস কোনো কিছু যদি থাকে, দিস অ্যানিম্যাল হতে পারে। তাহলে দিস শব্দটি যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, সেটি পরিবর্তন হবে হলো দা হিসাবে। যদি দিস শব্দটি প্রোনাউন হিসেবে ব্যবহার হয়,
ডাইরেক্ট স্পিচটি পড়ে তুমি যদি বুঝতে পারছো যে দিস শব্দটি প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, যেরকম দেখো এখানে আমি লিখেছি হি সেইড আই বট এ শার্ট অ্যান্ড আই গেভ হিম দিস অন হিজ বার্থডে। তাহলে হি সেইড আই বট এ শার্ট, তাহলে আই বট এ শার্ট, আমি একটি শার্ট কিনেছি, আই গেভ হিম দিস, তাহলে এখানে দিসটি কিসের পরিবর্তে বসেছে? দিসটি বসেছে হলো এই শার্টটির পরিবর্তে, অর্থাৎ দিস এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। বাক্যে যদি দিস প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়, সেই দিসটি ইনডাইরেক্ট স্পিচে এসে পরিবর্তিত হবে হলো ইট হিসাবে। সেটিকে আমরা পরিবর্তন করব ইট লিখে। তাহলে আমরা এখানে তিনটি দেখলাম। দিস প্লাস টাইম যদি থাকে সেক্ষেত্রে দিসটি দ্যাট হবে, দিস যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় সেটি দা হবে, এবং দিস যদি প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয় সেটি পরিবর্তন হয়ে ইট হবে। তোমাকে বাক্যগুলো পড়ে দিসের ব্যবহারটিকে ধরতে পারতে হবে। এছাড়াও আমরা ন্যারেশনের ক্ষেত্রে বেশ কিছু শব্দ দেখি, দেখো আমি এখানে লিখে রেখেছি, যেরকম থ্যাংক ইউ, গুড বাই, গুড মর্নিং, এগুলোকে পরিবর্তনের কিছু নিয়ম আছে। আমি এখানে লিখেছি যদি থ্যাংক ইউ থাকে, হি সেড টু মি থ্যাংক ইউ, এই ধরনের যদি কোনো বাক্য থাকে তাহলে আমরা কি করব, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটি লিখব। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস থ্যাঙ্ক, যেহেতু আমরা পাস্ট টেন্সে বেশিরভাগ সময় থাকে এই জন্য থ্যাঙ্ক লিখেছি, যদি প্রেজেন্ট টেন্সে থাকে তবে থ্যাঙ্ক হবে। তাহলে সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থ্যাঙ্ক প্লাস অবজেক্ট, সেটি লিখলেই তোমার ইনডাইরেক্ট স্পিচ হয়ে যাবে। তাহলে থ্যাংক ইউ শব্দটি থাকলে আমরা এটা ফলো করব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, থ্যাঙ্কের পাস্ট ফর্ম থ্যাঙ্ক এবং অবজেক্ট। যদি গুড বাই শব্দ ব্যবহার করা হয়, হি সেড টু মি গুড বাই, সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টটি লিখব, তারপরে আমরা লিখব বেড, প্রেজেন্ট টেন্স হলে বিড, সাধারণত যেহেতু পাস্ট টেন্সই ব্যবহার করা হয় এই জন্য বেড আমি লিখে রেখেছি, সাবজেক্ট প্লাস বেড প্লাস অবজেক্ট, এখানে কিন্তু অবজেক্টটি লিখতে হবে, রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট থাকবে সেটিকে লিখতে হবে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বেড, অবজেক্ট প্লাস গুড বাই, গুড বাইটা তারপরে আমরা লিখব। অনেক সময় উইশ করা হয় গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট, সেই রকম ক্ষেত্রে আমরা কি লিখব, ওই এই নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস এখানে বসবে হলো উইশড। তাহলে আমাদেরকে তিনটা ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, থ্যাঙ্ক থাকলে থ্যাঙ্ক, গুড বাই বিদায় জানালে তখন হবে হলো বেড, এবং যদি উইশ করা হয় সেক্ষেত্রে আমরা বসাবো উইশড। সাবজেক্ট প্লাস উইশড প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট প্লাস যেটা তোমাকে উইশ করা হচ্ছে, গুড মর্নিং হোক গুড ইভিনিং হোক, সেটিকে আমরা লিখবো। তাহলে এই তিনটা জিনিসও আমাদের খেয়াল রাখতে হবে, প্যাসেজ ন্যারেশন অনেক সময় এরকম থাকে, সেক্ষেত্রে এটা খেয়াল করে আমরা ইনডাইরেক্ট করব। এই ছিল গত দুদিনে মোটামুটি আমাদের বিভিন্ন শব্দের পরিবর্তনের বিষয়টি। এরপরে আমরা জানি যে ন্যারেশন বিভিন্ন সেন্টেন্সের পরিবর্তন হয়। আজকে প্রথমেই আমরা জানি 5 প্রকার সেন্টেন্স আছে অর্থের দিক থেকে। প্রথমে 1 নাম্বার হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমরা এগুলো জানো, আমি তোমাদের সুবিধার্থে জাস্ট একটু আলোচনা করে দেবো। শুধু একটি সেন্টেন্স আমি এখানে লিখে রেখেছি, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেটি আমরা এখন বলছি। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা লিখেছি, দেখো হি সেইড আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, হি সেইড আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। তাহলে আমরা এতদিন যেটা শিখেছিলাম সেটা যদি আমি পুনরায় আবার লিখি তাহলে কীরকম হবে, দেখো হি সেইড, গতদিন আমি বলেছিলাম যে আমরা সেন্টেন্স আলোচনা যখন করব তখনই যুক্ত করতে হবে কি দিয়ে সেটি আমরা বলে দিব। অ্যাসার্টিভ সেন্টেন্সে যেটি যুক্ত হবে, যেটিকে দিয়ে যুক্ত করব সেটি হলো দ্যাট। তাহলে হি সেইড, এখানে কমা উঠে যে ইনভার্টেড কমা উঠে যে আমাদেরকে দ্যাট বসাতে হবে। এবং আমরা গতদিন পার্সন পরিবর্তন শিখেছিলাম, আই পরিবর্তন ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়ে হবে হলো হি। তাহলে হি সেইড দ্যাট হি। টেন্স পরিবর্তনও আমরা গতদিন আলোচনা করেছি, এটি কোন টেন্স, এটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটিকে পরিবর্তন হবে, আমরা গতদিন আলোচনা করেছিলাম সেটি, এটি যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে সেটি পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, অর্থাৎ হি এর পরে সাহায্যকারী ভার্ব এখানে হ্যাড এসেছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফিনিশড হিজ ওয়ার্ক। তাহলে হি সেইড দ্যাট হি ফিনিশড হিজ ওয়ার্ক। এভাবে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সটি পরিবর্তন করতে হবে, এটি সোজাই। এরপরে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানি দুইভাবে গঠন করা যায়, একটা হলো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আমরা প্রশ্নটি করতে পারি, অথবা WH ওয়ার্ড দিয়েও প্রশ্ন করা যায়। এখানে আমি দুইটা সেন্টেন্স লিখেছি, দেখো নিনা সেইড টু হিম হ্যাভ ইউ স্টোলেন মাই পেন। এখানে প্রথম প্রশ্নটি করা হয়েছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে। দ্বিতীয় বাক্যটি আমি লিখেছি, দেখো রানা সেইড টু মি হোয়ার ডু ইউ লিভ, এখানে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয়েছে।
তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটি দুইভাবে গঠন করা যায় এবং এই দুইভাবে গঠনের উপর ভিত্তি করে মাঝখানে যে যুক্ত করার শব্দটি সেটিও ভিন্ন হবে। যেরকম যখন অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্নটি করা হবে তখন আমরা ভিতরে এখানে যুক্ত করব, লিঙ্কার হিসেবে ব্যবহার করব ইফ। ইফ শব্দটি আমরা ব্যবহার করব, ইফের সাথে ওয়েদারও ব্যবহার করা যেতে পারে। আবার যখন WH ওয়ার্ড দিয়ে প্রশ্নটি করা হবে তখন সেই ওয়ার্ডটি, যে ওয়ার্ডটা দিয়ে প্রশ্ন করা হবে সেই ওয়ার্ডটিই কিন্তু তোমার লিঙ্কার বা যুক্ত করার শব্দ হিসেবে আমরা ব্যবহার করব। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা চেঞ্জ করব ইনডাইরেক্টে, সেটি কিন্তু পরিবর্তিত হয়ে অবশ্যই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। তাহলে আমরা কিন্তু দ্বিতীয় যখন ইনডাইরেক্টে যাব তখন সেটি আর প্রশ্ন থাকবে না। এটি আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনোভাবেই যেন প্রশ্ন না থাকে। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম যে তোমরা জানি, সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, এটি যদি তোমরা মাথায় রাখো তাহলেই গঠনটা কিন্তু সোজা হয়ে যায়। আমি দেখো এখানে একটু বলছি। প্রথম বাক্যটি, নিনা সেইড টু হিম, হ্যাভ ইউ স্টোলেন মাই পেন। তাহলে আর সেইড টু বা সেইড টু উঠে যাবে, যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্ন জিজ্ঞাসা করছে, এখানে আমরা আস্কড বসাবো। নিনা আস্কড হিম, এখানে অক্সিলিয়ারি ভার্ব থাকার কারণে আমরা বসলাম ইফ। তাই নিনা আস্কড হিম ইফ হি, এখানে ইউ সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়ে হি আসছে আমাদের। তাহলে আরেকটা জিনিস কিন্তু দেখো, আমরা বুঝতে পারছি যে ফর্মটাকে চেঞ্জ করতে হবে সেটি যে ফর্মে আছে, এটা সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে অবজেক্টে কিন্তু সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। এটি মাথায় রাখা খুবই জরুরি। আমরা মাঝে মাঝে এটা ভুল করে ফেলি। ধরো বসাতে হবে পজিটিভ, আমরা বসিয়ে দিচ্ছি সাবজেক্টিভ ফর্ম। তাহলে ডাইরেক্ট স্পিচে যে ফর্মে পার্সনটি আছে সেই অনুযায়ী কিন্তু ইনডাইরেক্টে আমাদের লিখতে হবে। এখানে যেহেতু সাবজেক্ট আছে ইউ, তাহলে আমরা হিম থেকে পরিবর্তন করলাম হি আস্কড হিম ইফ হি, টেন্স হিসেবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। ইফ হি হ্যাড স্টোলেন, মাইটা আবার যেহেতু ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী এখানে হার হলো পজিটিভ ফর্ম পরিবর্তিত হয়েছে পেন। তাহলে দেখো এখানে আমরা যেটা দেখলাম যে আমরা সেই উঠিয়ে দিয়ে আস্কড বসাবো। প্রশ্নটি যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে করা হয় তবে আমরা ইফ দিয়ে বা ওয়েদার দিয়ে রেখে যুক্ত করে দিব এবং এটি কিন্তু একটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়েছে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, পরে আমরা ফুল স্টপ বসিয়ে দেব। 2 নম্বর বাক্যটি, রানা সেই টু মি হোয়ার ডু ইউ লিভ, এখানে আবার দেখো একইভাবে রানা আস্কড মি, এখানে যেহেতু WH ওয়ার্ডটা দিয়ে প্রশ্ন করা আছে সেটি আমরা এখানে যুক্ত করার কাজে ব্যবহার করেছি। তাহলে রানা আস্কড মি ওয়েদার, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে তারপরেই আমরা সাবজেক্টটাকে নিয়ে আসবো। তাহলে এখানে ইউ থেকে আমরা সাবজেক্ট নিয়ে আসবো সেকেন্ড পার্সন, মি অনুযায়ী আই হয়ে গেল, হোয়ার আই, এবং টেন্স প্রেজেন্ট থেকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে পাস্ট ইনডিফিনিটে পরিবর্তিত হয়ে হোয়ার আই লিভড। তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যখন WH দিয়ে প্রশ্নটি করা হবে তখন সেটি লিঙ্কার হিসেবে কাজ করবে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত করতে হবে। এছাড়াও অনেক সময় ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা আমরা দেখি যে অফার বোঝাতে পারে, সাজেশন বোঝাতে পারে, কমান্ড এবং ইনভাইটেশন বোঝাতে পারে। এই ধরনের বাক্যগুলো, যেরকম আমি একটি বাক্য লিখেছি দেখো, উইল ইউ স্ট্যান্ড স্টিল, হি শাউটেড অ্যাট মি। এই বাক্যটি কিন্তু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সই এটা আছে, কিন্তু এই ধরনের বাক্য যদি থাকে ডাইরেক্ট স্পিচে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা অফার, সাজেশন, কমান্ড, ইনভিটেশন এই ধরনের কিছু যদি বোঝায়, সেটিকে আমরা কিন্তু ওইভাবে আর এইভাবে যে নিয়মগুলো পরিবর্তন করলাম সেটা না করে এভাবে পরিবর্তন করা যায়। যেরকম এই বাক্যটি আমি লিখেছি দেখো, উইল ইউ স্ট্যান্ড স্টিল, হি শাউটেড অ্যাট মি। তাহলে হি শাউটেড অ্যাট মি টু স্ট্যান্ড স্টিল, সে আমাকে চিৎকার করে বললো থেমে যাওয়ার জন্য। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স অনুযায়ী কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো চেঞ্জ করতে পারবো। একইভাবে দেখো এখানে আমি আরেকটি বাক্য লিখেছি, শ্যাল আই ব্রিং ইউ সাম কফি, হি সেড মি। এখানে কিন্তু এটি একটি কোশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটিকে যখন আমরা পরিবর্তন করব তখন ওই যেভাবে আমরা পরিবর্তনের নিয়মটা শিখালাম সেভাবে করা যায়। এখন এভাবেও তুমি করতে পারবে। তাহলে শ্যাল আই ব্রিং ইউ সাম কফি, হি সেড টু মি, এটা সরাসরি যেহেতু অফার করা বোঝাচ্ছে, হি অফার্ড মি সাম কফি, এভাবেও কিন্তু পরিবর্তন করা যাবে। আবার দেখো এখানে আরেকটি বাক্য আমি লিখেছি, উইল ইউ কাম রাউন্ড ফর লাঞ্চ, হি সেড টু মি। তাহলে তুমি কি আমার সাথে লাঞ্চে যাবে, এখানে কাউকে আমন্ত্রণ জানানো বোঝাচ্ছে। তাহলে এটিও কিন্তু কোশ্চেন মার্ক। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেভাবে শিখেছি সেভাবে না করে আমরা কিন্তু এটিকে এভাবেও লিখতে পারবো, হি ইনভাইটেড মি ফর লাঞ্চ।
এটি অনেকটা সংক্ষিপ্ত ফর্ম, মানে সংক্ষিপ্ত করে করা হয়েছে। তাহলে এই কয়টা সেন্টেন্স আমাদের একটু খেয়াল রাখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি অফার করা, ইনভাইটেশন, সাজেশন বোঝায়, তাহলে অথবা কমান্ড করা বোঝায়, সেগুলো আমরা এইভাবে কিন্তু পরিবর্তন করতে পারবো ইনডাইরেক্ট স্পিচে। এরপরে আমাদের আছে হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, কমান্ড এইসব বোঝায়। তাহলে সেই অনুযায়ী আমি এখানে দেখো কয়েকটি বাক্য লিখেছি ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে লিখেছি দেখো, হি সেইড টু মি প্লিজ গিভ মি ইয়োর পেন, প্লিজ গিভ মি ইয়োর পেন। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সটি পড়ে প্রথমে আমাদেরকে বুঝতে হবে সে বাক্যের ভিতর দিয়ে কী প্রকাশ পাচ্ছে। এই বাক্যটি পড়ে যেরকম বোঝা যাচ্ছে যে অনুগ্রহ করে আমাকে তোমার কলমটি দাও, এটি একটি রিকোয়েস্ট, অনুরোধ, তাহলে সেই অনুযায়ী কিন্তু সেইড বা সেইড টুকে উঠিয়ে দিতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে সেইড বা সেইড টু উঠিয়ে দিয়ে বাক্যটি কী বোঝাচ্ছে সেই অনুযায়ী আমাদেরকে একটি শব্দ বসাতে হবে। তাহলে এখানে অনুরোধ বুঝালে আমরা সেই একটু উঠিয়ে দিয়ে সেখানে আমরা রিকোয়েস্টেড বসাবো, যেহেতু এটা পাস্ট টেন্স আছে এই জন্য রিকোয়েস্টেড। তাহলে হি রিকোয়েস্টেড মি। এখন দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের লিঙ্কার, লিঙ্কার এখানে আমি কয়েকটি লিখেছি। দেখো এখানে আছে টু, এখানে নট টু, এবং এখানে আছে দ্যাট। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আসলে তিনটি ব্যবহার করা যায়। টু ব্যবহার হতে পারে, নট টু ব্যবহার হতে পারে, দ্যাটও ব্যবহার হতে পারে। তাহলে যখন সেন্টেন্সটি হাবোধক অ্যাফার্মেটিভ, তখন আমরা লিঙ্কার হিসেবে ব্যবহার করব হচ্ছে টু। দেখো হি রিকোয়েস্টেড মি, এখানে বসলো হলো টু। টু এর পরে রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে বাদ বাকি অংশটা বসে যাবে এবং সেখানকার পার্সনগুলো চেঞ্জ হবে। তাহলে হি রিকোয়েস্টেড মি টু, এখানে মূল ভার্বটি বসিয়ে দিলাম এবং পার্সনটা এখানে মি আছে ফার্স্ট পার্সন, সাবজেক্ট অনুযায়ী অবজেক্ট, এখানে যেহেতু অবজেক্টিভ ফর্ম আছে সেটির অবজেক্টিভ ফর্ম আমি লিখেছি। হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম ইয়োর পেন, আবার সেকেন্ড পার্সন আছে, এখানে অবজেক্ট অনুযায়ী হয়ে গেল মাই পেন। তাহলে প্রত্যেকবারই কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আমরা লিঙ্কার দিচ্ছি, টেন্স অনুযায়ী পরিবর্তন করছি, সেই সাথে সাথে কিন্তু আমাদেরকে টেন্স পরিবর্তনটাও করতে হবে এবং তো আমাদের পার্সন পরিবর্তনটাও কিন্তু খেয়াল রাখতে হবে। বেশিরভাগ সময় এরকমই হয় যে আমরা একটা করতে যাই আর একটা ছুটে যায়, যে কারণে আমরা কিন্তু নাম্বার পাই না। সেই জিনিসগুলো খেয়াল রাখার জন্য আমি বারবার করে কিন্তু বলছি যে ওই দেখো এখানে আমরা কিন্তু পার্সনগুলো ওইভাবে পরিবর্তন করে দিচ্ছি, এটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বাক্য যেটি লিখেছি ইম্পারেটিভ সেন্টেন্সের, ফাদার সেইড টু হিজ সানস ডোন্ট কোয়ারি, এটি একটি নেগেটিভ সেন্টেন্স। তাই যখন ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হবে তখন আমরা লিঙ্কার হিসাবে নট টু বসাতে পারি। নট টু, এর আগে ছিল টু, যখন নেগেটিভ হচ্ছে তখন নট টু আমরা বসাবো। আমি আসলে দুইভাবে লিখেছি, প্রথমটা আগে বলে নেই। তাহলে ফাদার, এখানে বলছে ঝগড়া করো না, তো এটা একটা অ্যাডভাইস। তাহলে ফাদার অ্যাডভাইসড হিজ সান নট টু কোয়ারি, নেগেটিভ হলে নট টু। এখন নেগেটিভ সেন্টেন্সগুলোকে আমরা ফরবেড দিয়েও কিন্তু ইনডাইরেক্ট করতে পারি, এই জন্য এটা আমি এখানে লিখেছি। তাহলে ফাদার যদি আমরা ফরবেড বসাই, যেহেতু নিষেধ করা, এটি কিন্তু ফরবেড তখনই বসবে যখন কোনো কাজে নিষেধ করা বোঝাবে। তাহলে ফাদার ফরবেড হিজ সানস, যেহেতু ফরবেড মানেই নিষেধ করা, এখানে কিন্তু আর নট টু হবে না, নট শব্দটি আর আসবে না। যদি আমরা ফরবেড ব্যবহার করি তবে এখানে শুধু টু ব্যবহার হবে। তাহলে ফাদার ফরবেড হিজ সানস টু কোয়ারি, বাবা তার ছেলেদেরকে ঝগড়া করতে নিষেধ করবে। এরপরে আরেকটি বাক্য আমি লিখেছি ইম্পারেটিভ সেন্টেন্সের, সেটি দেখো, হি সেইড লেট আস গিভ এ পার্টি। এখানে লেটাস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটিকে যখন আমরা ইনডাইরেক্ট করব, সেই ক্ষেত্রে লেটাস থাকলে আমরা ভার্ব সেইড বা সেইডটি উঠিয়ে দিয়ে আমরা সাজেস্টেড অথবা প্রপোজড যে কোনো একটি আমরা বসাতে পারবো, সেটি বসাতে হবে। তাহলে হি সাজেস্টেড এবং লেটাস শব্দটি থাকলে এইখানে আমাদের লিঙ্কার কিন্তু আসবে দ্যাট। তাহলে হি সাজেস্টেড দ্যাট, লেটাসটি পরিবর্তন হলো এখানে দে, এবং তারপরে অবশ্যই ব্যবহার হবে হলো শুড, দে শুড গিভ এ পার্টি, দে শুড গিভ এ পার্টি। এখন এটিকে আমরা ইচ্ছা করলে জেরান্ড দিয়েও পরিবর্তন করতে পারি, আবার টু দিয়েও কিন্তু পরিবর্তন করা যায়। যেরকম হি সাজেস্টেড গিভিং এ পার্টি, এরকম দেখলেও কিন্তু হবে, হি সাজেস্টেড গিভিং এ পার্টি, অথবা হি প্রপোজ টু গিভ এ পার্টি, এই দুটোও হতে পারে। এবং লেটাস থাকলে এটি হলো এইভাবে আমরা করতে পারবো, হি সাজেস্টেড দ্যাট দে শুড গিভ এ পার্টি। এখানে থার্ড পার্সন থাকার কারণে এখানে দে আসলো, দে হয়ে গেল দে শুড গিভ এ পার্টি। এরপরে আরেক প্রকার ইম্পারেটিভ সেন্টেন্স দেখা আমি লিখেছি, দ্য পুয়ার ম্যান সেইড
লেট মি হ্যাভ সাম ফুড। এর আগেরটি ছিল লেট আস যুক্ত বাক্য, এটি কিন্তু আস নেই। তাহলে আস ব্যতীত অন্যান্য অবজেক্ট দিয়ে যদি লেট দ্বারা কোনো বাক্য হয় ইম্পারেটিভ সেন্টেন্সে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে লেট আস ব্যতীত লেটের পরে অন্যান্য অবজেক্ট দিয়ে যদি কোনো বাক্য থাকে সেটিকে পরিবর্তন করার নিয়ম দেখো। দ্য পুয়ার ম্যান সেইড লেট মি হ্যাভ সাম ফুড। এক্ষেত্রেও লিঙ্কার তোমার দ্যাটই আসবে, তবে লেট আসের পরে যেহেতু সাবজেক্টের পরে শুড ছিল, এই ধরনের বাক্যে কিন্তু সাবজেক্টের পরে আসবে মাইট। মাইট অথবা মাইট বি অ্যালাউড, তবে মাইট ব্যবহার করলে চলবে, সংক্ষিপ্ত ব্যবহার করাটাই ভালো, মাইট। তাহলে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, লেটের পরে যে অবজেক্টটা রয়েছে, লেটের পরে যে অবজেক্টটা থাকবে, লেট মি, লেট হিম, লেট দেম, যে অবজেক্টটি থাকবে, তাহলে যে অবজেক্টিভ ফর্মটি থাকবে সেটি সাবজেক্টিভ ফর্ম বসাবো, তারপরে বসবে মাইট, এবং তারপরে আমরা যেহেতু মাইটের পরে খেয়াল রাখতে হবে এখানে আর মাইটের পরে ভার্বের আর পরিবর্তন হচ্ছে না, হি মাইট হ্যাভ সাম ফুড। এরপরে যে বাক্যটি আছে অপারেটিভ সেন্টেন্স, যেটি দ্বারা সাধারণত ইচ্ছা এবং প্রার্থনা প্রকাশ পায়, সেই বাক্যটি আমি এখানে লিখেছি দেখো, শি সেইড টু মি মে ইউর এনিমি গো টু হেল। তাহলে অপারেটিভ সেন্টেন্সে আমরা সেই বা সেইটু উঠিয়ে দিয়ে বসাবো হলো উইশড অথবা প্রেড। যদি প্রার্থনা বুঝায় প্রেড, কোনো ইচ্ছা প্রকাশ করলে উইশড, এবং এখানে কিন্তু তোমার লিঙ্কার হিসেবে বসবে হলো দ্যাট। তাহলে এই সেন্টেন্সটিকে যখন আমি চেঞ্জ করেছি দেখো, শি উইশড দ্যাট। এরপরে আমরা পার্সন চেঞ্জ করছি, ইওর এনিমি, এটা সেকেন্ড পার্সন, অবজেক্টকে ধরে হয়ে গেল ইওর থেকে মাই, তাহলে মাই এনিমি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, অপারেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে অবশ্যই বসবে হলো মাইট, এটি তোমাকে খেয়াল রাখতে হবে। মাইট অথবা মাইট বি অ্যালাউড দুটোই বসানো যায়, আমরা মাইটটাই ব্যবহার করব। তাহলে হি উইশড দ্যাট মাই এনিমি মাইট, এবং তারপরে আমরা জানি ভার্বের পরিবর্তন হয় না, এই জন্য গোই থাকছে, মাইট গো টু হেল। এবং সর্বশেষে রয়েছে হলো এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটি দ্বারা আবেগ, উচ্ছ্বাস, কষ্ট, বেদনা ইত্যাদি প্রকাশ পায়। তাহলে এখানে আমি সেই সেন্টেন্সটি লিখেছি, দ্য স্টুডেন্টস সেইড অ্যালাস আওয়ার ফ্রেন্ড ডাইড। তাহলে আমাদের এখানে বাক্যটি পড়ে বুঝতে হবে আনন্দ, বেদনা, বিস্ময় কোনটি প্রকাশ পাচ্ছে, সেই অনুযায়ী আমরা সেইডটি উঠিয়ে দিয়ে এক্সক্লেইমড উইথ জয় আনন্দ হলে, এক্সক্লেইমড উইথ সরো দুঃখ হলে, অথবা যখন বোঝা যাচ্ছে না তখন শুধু এক্সক্লেইমডও আমরা লিখতে পারবো। এবং এখানেও কিন্তু খেয়াল রাখতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে তোমার লিঙ্কার হিসেবে বসবে দ্যাট। তাহলে হি এক্সক্লেইমড উইথ সরো, এখানে যেহেতু বলছে অ্যালাস আওয়ার ফ্রেন্ড ডাইড, তাহলে এই জন্য এখানে এক্সক্লেইমড উইথ সরো বসালাম, লিঙ্কার হিসেবে দ্যাট আসলো। আওয়ার ফ্রেন্ড, এখানে যেহেতু থার্ড পার্সন রয়েছে, ফার্স্ট পার্সনটা সাবজেক্টকে ধরবে, তাহলে এখানে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, সেই জন্য এখানে আসলো দেয়ার। তাহলে দেয়ার ফ্রেন্ড, এখানে টেন্স পরিবর্তন করলে হয়ে গেল হলো পাস্ট ইনডিফিনিট ছিল, পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। তাহলে এই সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, হি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট দেয়ার ফ্রেন্ড হ্যাড ডাইড। তাহলে এই ক্ষেত্রেও আমাদেরকে মনে রাখতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকেও কিন্তু পরিবর্তন করে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে এই হলো আমাদের আলোচনা, আজকে প্রত্যেকটা সেন্টেন্স ওয়াইজ আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা প্যাসেজ ন্যারেশনের কিছু নিয়ম আছে, সেটি সহ আমরা প্যাসেজ ন্যারেশন আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।